ওয়েলকাম फ्रेंड्स, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা IC38 এর চ্যাপ্টার 8 এর পার্ট 1। তো এর পরের ভিডিওটা আমরা পার্ট 2 একটা দেখব। তো পার্ট 1 এ এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার IC38 এর এক্সামের দিক থেকে। তো এখান থেকে অনেক কোশ্চেন আসবে। এই চ্যাপ্টারটা মানে এমনি নলেজের দিক থেকে একদম পুরো ভর্তি আছে। এখানে অনেক প্রচুর ইন্স্যুরেন্স রিলেটেড নলেজ আছে। তো এই চ্যাপ্টারটা কিন্তু খুব একটু ধৈর্য সহকারে মন দিয়ে দেখতে হবে। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে IC38 চ্যাপ্টার 1 এটা পার্ট 1। আচ্ছা, আমি চ্যাপ্টারটা শুরু হওয়ার আগে একটা খারাপ খবর আমরা এইমাত্র পেলাম, সেটা দিয়ে একটু আমি ভিডিওটা শুরু করতে চাইছি। প্রণব মুখার্জি একটা উজ্জ্বল নক্ষত্র রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে, তো ওনাকে আমরা হারালাম আজকের দিনেই 31শে আগস্ট 2020। তো তাই ভিডিওটা ওনাকে ওনার উপরে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে তো আমি ভিডিওটা শুরু করছি। ওনার শান্তি কামনা করি আত্মার। তো আচ্ছা, এই ভিডিওটা আমি ওনার একটা কোর্সেই শুরু করতে চাই। তো কোর্সটা হচ্ছে এরকম: নো প্রবলেমস আর এভার রিজলভড বাই ভায়োলেন্স, ইট অনলি অ্যাগ্রিভেটস দ্য পেইন অ্যান্ড হার্ট অন এভরি সাইড। তো এটা একটা খুব ভালো আমাদের শিক্ষা যে কখনোই কোনো ঝগড়া বা কোনো অশান্তি থেকে কখনো আমরা তার সমাধান হতে পারে না। এটা শুধুমাত্র যারাই ঝগড়ায় লিপ্ত হচ্ছে তাদেরকেই দুঃখ দেয়, তাদেরকেই কষ্ট দেয়, এবং এর কোনো সমাধানই আসে না কোনোদিনও। তো শুরু করছি। তো আমার আজকের ভিডিও হচ্ছে চ্যাপ্টার 8। তো এই চ্যাপ্টারে আমরা কি কি শিখবো একবার দেখে নিই। এই চ্যাপ্টার অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্সের প্রোডাক্টের কিছু ডিটেলস, ইন্স্যুরেন্সের কি কি প্রোডাক্ট আছে, বেসিক জিনিসগুলো, প্রোডাক্টগুলো আমরা একটু দেখবো এবং পার্ট 2 তে বাকিগুলো দেখবো। তো এখানে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট 1। তো এর পরে চ্যাপ্টার 9 এ আমাদের প্রোডাক্ট 2 দেখবো, সেখানেও কিছু প্রোডাক্ট দেখতে পাবো। তো এখানে লাইফ ইন্স্যুরেন্সের কিছু প্রোডাক্ট আমরা দেখবো। হোয়াট ইজ প্রোডাক্ট? আচ্ছা, প্রথমে আমরা দেখবো যে প্রোডাক্ট কি, কাকে প্রোডাক্ট বলবো, কাকে আমরা প্রোডাক্ট বলবো এবং প্রোডাক্ট জিনিসটা কি। আচ্ছা, প্রোডাক্ট জিনিস হচ্ছে, প্রোডাক্টস আর দ্য প্রবলেম সলভিং টুলস। কোনো প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের প্রবলেমকে সলভ করে, সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট। কোনো একটা বস্তু বা বিষয় যেটা আমাদের কোনো একটা সমস্যা বা প্রবলেমের সমাধান করে, তো সেটাকে আমরা প্রোডাক্ট হিসেবে বলবো। যেমন গরমে আমাদের অসুবিধা হচ্ছে, পাখা চালানো আমাদের অসুবিধাটাকে নিরাময় হলো, তো পাখা একটা প্রোডাক্ট। আমাদের জীবনের রিস্ক আছে এবং সেই রিস্কটা নিয়ে আমাদের জীবনে বাঁচতে হচ্ছে, সেই কারণে ইন্স্যুরেন্স আমাদের সেই রিস্ক, আমাদের সেই ঝুঁকিটাকে ট্রান্সফার করছে ইন্স্যুরেন্স কোম্পানিকে, এবং আমাদের সেখানে একটা মানসিক শান্তি তৈরি হচ্ছে। তো এটাও একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্ট জিনিসটাকে দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে ট্যাঞ্জিবল। ট্যাঞ্জিবলের বাংলা অর্থ হচ্ছে স্পৃশ্য, মানে যাকে আমি ছুঁতে পারি, ধরতে পারি। তো আমার যে উদাহরণটা দিলাম, একটা ফ্যানের উদাহরণ দিলাম, তো ফ্যান হচ্ছে একটা ট্যাঞ্জিবল প্রোডাক্ট, এটাকে আমি দেখতে পাই, ছুঁতে পারছি। তো মানে একটা ফিজিক্যাল অবজেক্টস দ্যাট ক্যান বি ডাইরেক্টলি পারসিভড বাই টাচ, যাকে ধরতে পারবো, সেটা হচ্ছে ট্যাঞ্জিবল প্রোডাক্ট। ফর ইনস্ট্যান্স এখানে কার বলেছে, টেলিভিশন বলেছে, আমি যেটা উদাহরণ দিলাম ফ্যান। তো এবার তাহলে তার বিপরীত কিছু একটা থাকবে, ইনট্যাঞ্জিবল। অবশ্যই সেই বিপরীতটা হচ্ছে ইনট্যাঞ্জিবল। তো এমন কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু জিনিসটা আছে সেটা আমরা ফিল করি। তো সেই রকম মানে এখানে প্রোডাক্টস দ্যাট ক্যান অনলি বি পারসিভড ইনডাইরেক্টলি, মানে ডাইরেক্ট আমি ধরে ছুঁতে পারবো না, দেখতে পারবো না। তো লাইফ ইন্স্যুরেন্স ইজ এ প্রোডাক্ট দ্যাট ইজ ইনট্যাঞ্জিবল। আমাদের জীবন বীমা যেটা প্রোডাক্টটা আছে, এটা একটা ইনট্যাঞ্জিবল প্রোডাক্ট। মানে আমি একটা পলিসি আছে, আমি একজন পলিসির ধারক, সেটা আমি জানি, কিন্তু প্রোডাক্টটাকে আমি ধরতে পারছি না, ফিল করছি না। কিন্তু তার ডকুমেন্টসগুলো হয়তো আছে, ফিজিক্যাল কিছু এক্সিস্টেন্স আছে, কিন্তু ঠিক সেরকম নয় যতটা একটা ফ্যানকে বোঝাচ্ছি, ফ্যান একটা প্রোডাক্ট, ঠিক সেরকম নয়। তো ইনট্যাঞ্জিবল রাইডার্স, এখানে আমি রাইডার সম্পর্কে জানবো। রাইডার কি? রাইডার ইজ এ লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট। তো রাইডার মানে হচ্ছে, রাইডার কথাটা অ্যাকচুয়ালি একটা
কোনো কিছু চলছে এবং সাপোজ আমি ধরে নিচ্ছি ঘোড়া, একটা ঘোড়া সে দৌড়াচ্ছে, কিন্তু ঘোড়ার উপরে যে ঘোড়াটাকে চালনা করছে সে হচ্ছে রাইডার বা ঘোড়ার পিঠে যে বসে আছে, মানে কোনো কিছু মেন বেস জিনিস আছে এবং তার উপরে এক্সট্রা কিছু একটা অ্যাড হচ্ছে, তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রাইডারের কনসেপ্ট। তো সেম জিনিস আমার এখানেও ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও, rider is commonly used to provide some sort of supplementary benefit or to increase the amount of death benefit provided by the policy। তো একটা এক্সাম্পল আমি এখানে মানে জাস্ট একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো রাইডার জিনিসটা কি, এখানে একটা পিৎজা আছে, আমি এটা কেক বা পিৎজা ধরতে পারি, এখানে পিৎজা দেওয়া আছে, আমি ধরে নিলাম একটা পিৎজা। তো পিৎজার উপর এই উপরে কিছু টপিংস দেওয়া আছে, মানে কিছু ওই কিশমিশ বা কিছু ফল জাতীয় কিছু দেওয়া আছে। তো এই যে জাস্ট একটা বেস, একটা জিনিস বেস পলিসি, মানে ঠিক এটাকে আমি যদি পলিসি হিসেবে ভাবি, এটা বেস পলিসি এবং এর উপরে এক্সট্রা কিছু আমি অ্যাডিশনাল কিছু অ্যাড করছি, ফলে এর টেস্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সামান্য একটা টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা রাইডার্স বলবো। তো এই রাইডার্স গুলো কিভাবে কটা ভাগে চারটে ভাগে বিভক্ত। তো প্রথম হচ্ছে ক্রিটিক্যাল ইলনেস রাইডার বা সিআই, আমি ডিটেলসে বলে দিচ্ছি কি কি। অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট রাইডার, তারপর হচ্ছে ওয়েভার অফ প্রিমিয়াম রাইডার, ডিসেবিলিটি ইনকাম বেনিফিট রাইডার। তো ক্রিটিক্যাল ইলনেস রাইডার কি, আচ্ছা এটা হচ্ছে মেন পলিসি, সেই পলিসিটা যেরকমই থাকুক, ধরুন পলিসিটাতে 10 বছরের পলিসি এবং মান্থলি প্রিমিয়াম হচ্ছে আমার, ইয়ারলি প্রিমিয়াম ধরে নিচ্ছি আমার 5,000 টাকা। তো এটা 10 বছর পর একটা সার্টেন অ্যামাউন্ট দিচ্ছে, ধরে নিচ্ছি আমি আচ্ছা এটাকে আমি ধরে নিচ্ছি 10 বছর বাদে আমি সেটা প্রত্যেক বছর 10,000 করে দিচ্ছি এবং 10 বছর বাদে আমি এটা 69,000 পাচ্ছি। তো এটা হচ্ছে বেস পলিসি এবং এর সাথে এটা বেস পলিসির সাথে আমি একটা এক্সট্রা বেনিফিট, এক্সট্রা একটা কিছু অ্যাড করে দিচ্ছি। সেটা যদি ক্রিটিক্যাল ইলনেস রাইডার হয়, দেখা গেল এই 10 বছর পলিসিটা চলাকালীন ক্রিটিক্যাল ইলনেসের কিছু লিস্টেড অসুখ আছে, তো সেই অসুখটা যদি আমার হয় এই 10 বছর চলাকালীন, তো তার দরুন আমি সার্টেন অ্যামাউন্ট অফ মানি আমি বেনিফিট পাবো। ধরে নিচ্ছি সেটা হচ্ছে 5 লাখ টাকা, সাপোজ আমি জাস্ট এক্সাম্পল বলছি। যদি কোনো কিছু আমার ইন বিটুইন এই পলিসি চলাকালীন যদি কিছু হয়, তো আমি এই বেনিফিটটা পাবো। তো এটা হচ্ছে ক্রিটিক্যাল ইলনেস রাইডার, মানে পলিসিটা বেস পলিসি যেমন আছে এবং এর সাথে যদি আমি ক্রিটিক্যাল ইলনেস রাইডারটা নিই, এটা অ্যাড করি, অ্যাড অন সার্ভিস এটা অ্যাকচুয়ালি, তো তাহলে পলিসির যা বেনিফিট আমি পাবোই, প্লাস এক্সট্রা যদি আমার এই পলিসি চলাকালীন ক্রিটিক্যাল ইলনেস হয় এবং সেই ক্রিটিক্যাল ইলনেস অনুযায়ী আমি একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবো। সেম জিনিস অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট, এই পলিসির যা যা বেনিফিট আছে সেই বেনিফিট তো আমি পাবোই, প্লাস যদি আমার ডেথটা অ্যাক্সিডেন্ট কারণে হয়, তাহলে অ্যাক্সিডেন্টের জন্য যে অ্যামাউন্ট আমি অ্যাক্সিডেন্টাল বেনিফিট নিচ্ছি সেটা 5 লাখ হতে পারে, 10 লাখ হতে পারে, সেটা আমি এক্সট্রা পাবো, যেটা পাওয়ার ছিল সেটা তো পাবোই, প্লাস এক্সট্রা আমি পাবো। সেম জিনিস হচ্ছে প্রিমিয়াম ওয়েভার অফ প্রিমিয়াম রাইডার। ওয়েভার অফ প্রিমিয়াম রাইডার এটাও একটা রাইডার। কি হয়, বেস পলিসিতে যা আছে যদি এই পলিসিটা আমি প্রিমিয়াম ওয়েভার অফ প্রিমিয়াম রাইডার অ্যাড করি, তাহলে পলিসিটা চলাকালীন যদি আমার কাস্টমারের ডেথ হয়, তো তাহলে যে নেক্সট প্রিমিয়াম গুলো আছে সেই প্রিমিয়াম গুলো ওয়েভ হয়ে যাবে, মানে সেই প্রিমিয়াম গুলো কাস্টমারকে দিতে হবে না এবং পলিসিটা চলতে থাকবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েভার অফ প্রিমিয়াম, মানে প্রিমিয়ামটা আমাকে দিতে হবে না। তো এটা আমি অ্যাড করতে পারি। ডিসেবিলিটি ইনকাম বেনিফিট রাইডার, ডিসেবিলিটি ইনকাম বেনিফিট রাইডারটা কি, তো এখানে যদি আমার অ্যাক্সিডেন্ট হলো কিন্তু মানে কাস্টমারের মানে ডেথ হলো না, কোন রকম ডিসেবিলিটি হলো। ডিসেবিলিটি বলতে আইদার হতে পারে তার কোনো কিছু হাত কাটা পড়লো, পা কাটা পড়লো বা চোখে অন্ধ হয়ে গেল, এরকম ডিসেবিলিটি মানে অক্ষমতা কিছু হলো, তখন কি হবে, তখন তাকে একটা ইনকাম বেনিফিট দেওয়া হবে। যদি ডিসেবিলিটি হয়
তো সার্টেন অ্যামাউন্ট অফ মানি মান্থলি যতদিন পলিসিটা চলবে রিমেনিং টার্ম বা একটা এক্সট্রা কিছু যা যেরকম টার্ম কন্ডিশনে থাকবে, তো তাকে সেই ডিসেবিলিটি বেনিফিট দেওয়া হবে, একটা ইনকাম বেনিফিট দেওয়া হবে মান্থলি, সাপোজ 10,000 5,000 হোয়াট এভার মেবি। এটা হচ্ছে এটা একটা এক্সট্রা মানে বেনিফিট। তো এই রকম চারটে আমার রাইডার আছে, একটা ক্রিটিক্যাল ইলনেস রাইডার, ক্রিটিক্যাল ইলনেস রাইডার, ক্রিটিক্যাল ইলনেস রাইডার, নেক্সট হচ্ছে অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার, অ্যাক্সিডেন্টাল হলে পাবো, বেস পলিসিতে যা ফেসিলিটি আছে সেগুলো তো পাবো, প্লাস এক্সট্রা এটা, এগুলো সব অ্যাড অন, ঠিক আছে। তো ক্রিটিক্যাল ওয়েভার অফ প্রিমিয়াম, ডিসেবিলিটি, ইনকাম বেনিফিট রাইডার। যেমন আমরা সাধারণত ক্রেডিট কার্ডে দেখেছি যে অ্যাড অন কার্ড থাকে, মেন কার্ড ক্রেডিট কার্ডে যেটা থাকে সেটাও থাকে, প্লাস অ্যাড অন কার্ড থাকে, এক্সট্রা একটা ফেসিলিটি। তো এইটা হচ্ছে আমাদের রাইডার। রাইডার জিনিসটা কি, এটা হচ্ছে মেন জিনিস। তো এটা গেল আমাদের রাইডার। তো নেক্সট আমরা যাব পরের স্লাইডে। আশা করি আপনাদের এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। তো নেক্সট আমি যাচ্ছি পরের জায়গাটাতে। এবার আমাদের লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট কিভাবে কটা ভাগে ভাগ হয়েছে সেটা আমি একটা চার্টের মাধ্যমে দেখাতে চাইছি। তো ইন্স্যুরেন্স প্রোডাক্টটা অ্যাকচুয়ালি একটা তো ট্র্যাডিশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট আর একটা নন ট্র্যাডিশনাল, সেটা আমরা পরের চ্যাপ্টারে দেখব। তো মেইনলি দুটো ভাগে ভাগ, একটা হচ্ছে ট্র্যাডিশনাল, একটা নন ট্র্যাডিশনাল। তো এটা আমরা এই চ্যাপ্টারে ট্র্যাডিশনালটা আছে, তো ট্র্যাডিশনালের মধ্যে কটা ভাগ সেটা আমরা দেখছি। এরপরে আমরা পরের চ্যাপ্টারে মানে চ্যাপ্টার মানে ইন্স্যুরেন্স প্রোডাক্ট 2 চ্যাপ্টারে আমরা যেটা দেখবো সেটা হবে নন ট্র্যাডিশনাল। তো আমরা ট্র্যাডিশনাল দেখি, ট্র্যাডিশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট কি আছে। একটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স। টার্ম ইন্স্যুরেন্স কি, টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে অ্যাকচুয়ালি পিওর ইন্স্যুরেন্স। এখানে কি হয়, আমরা যা প্রিমিয়াম দিই তার একটা কভারেজ থাকে, লাইফ যেটাকে বলা হয় সাম অ্যাসিউরড আমরা নিই। সাম অ্যাসিউরড মানে হচ্ছে বীমাকৃত রাশি, বাংলাতে বলা হয় বীমাকৃত রাশি। আমি একটা ইন্স্যুরেন্স নেওয়ার আগে আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট ফিক্সড করে দিতে হয় যে আমার যদি কিছু হয় তো আমি সেটা তার দরুন যেন একটা কিছু টাকা পাই, মিনিমাম একটা টাকা পাই। ধরুন আমি একটা এখন পলিসি করলাম, সেটাতে আমি সাম অ্যাসিউরড রাখলাম 10 লাখ টাকা। তার মানে যদি আমার 1 বছর হোক, 10 বছর হোক, 5 বছর হোক, যতদিন পলিসিটা চলবে তার মধ্যে যদি আমার কিছু ডেথ বা অন্য কিছু মিসহ্যাপেনিং হয়, তো তাহলে আমার নমিনি সেই 10 লাখ টাকা পাবে, প্লাস সেই যতদিন আমি পলিসিটা চালিয়েছি তার দরুন কিছু বোনাস, কিছু এক্সট্রা যে বেনিফিট গুলো থাকে সেগুলো তো পাবে। তো বেসিক আমাকে একটা সাম অ্যাসিউরড মানে হচ্ছে একটা বীমাকৃত রাশি আমাকে আগে ফিক্সড করতে হয় পলিসিতে নিতে গেলে। তো সেটাকে তো সেখানে এখানে টার্ম ইন্স্যুরেন্সে কি, তো এখানে আমি একটা সাপোজ 5 লাখ বা 10 লাখের একটা পলিসি নিয়েছি, এখানে সার্টেন টার্ম 10 বছর, 15 বছর, 20 বছর যাই হোক সেই টার্মে আমি নিব। তো এই টার্ম চলাকালীন আমার যদি কিছু হয় তো আমার নমিনি সেই টাকাটা পাবে। এটা কিন্তু পিওর ইন্স্যুরেন্স এবং এতে কোনো রিটার্ন হয় না, মানে যা আমি প্রিমিয়াম দেবো সেই প্রিমিয়ামটা কোনো রিটার্ন হয় না, ইউজুয়ালি রিটার্ন হয় না। তো একটা সার্টেন কেসে রিটার্ন হয় সেটা আমি বলবো, ধরে নেবো এখন এখানে রিটার্ন হয় না। টার্ম ইন্স্যুরেন্সে আমার রিটার্ন হয় না, এটা একটা পিওর ইন্স্যুরেন্স এবং এর প্রিমিয়াম কিন্তু কম হয়, কিন্তু সাম অ্যাসিউরড অনেক হাই হয়, মানে অল্প পয়সা দিই কিন্তু লাইফ কভারেজটা অনেক বেশি থাকে। সাধারণত যদি এজ কম হয় 500-700 টাকা মান্থলিতেও অনেক বড় বড় কভারেজ 25 লাখ 26 লাখ টাকা কভারেজ পাওয়া যেতে পারে, অনেক রকম ইন্স্যুরেন্স কোম্পানিতে এগুলো পাওয়া যায়। তো মানে প্রিমিয়ামটা অনেক কম দিতে হয় মান্থলি, কিন্তু এই প্রিমিয়ামটা আমরা এর কোনো ম্যাচুরিটি নেই অ্যাকচুয়ালি, তো আমার কোনো সার্ভাইভাল বেনিফিট নেই, যদি আমি বেঁচে যাই তো এটা আমি কিছু পাবো না। তো এইটা অ্যাকচুয়ালি পিওর ইন্স্যুরেন্স। তো এটা আমাদের ইন্ডিয়াতে অতটা চল নেই, কারণ কাস্টমার ভাবে কি যে আমি এতদিন দিলাম তো আমি কিছু পাবো না। তো সেই জন্য এই টার্ম ইন্স্যুরেন্সের ইমপ্লিমেন্টটা এতটা বেশি নেই ইন্ডিয়াতে। তো কিছুটা মানুষ এখন আস্তে আস্তে সচেতন হচ্ছে, তো টার্ম ইন্স্যুরেন্স বিক্রি হচ্ছে এখন। তো টার্ম ইন্স্যুরেন্স ব্যাপার, টার্ম ইন্স্যুরেন্স কতগুলো ভাগ আছে এই চ্যাপ্টারে সেগুলো আমি বলবো। তারপর হচ্ছে হোল লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান, মানে কিছু কিছু ইন্স্যুরেন্স প্ল্যান আছে তো আমি সার্টেন অ্যামাউন্ট অফ টাইম আমি পিরিয়ড ধরে আমি প্রিমিয়াম দেবো 15 বছর কি 20 বছর, কিন্তু তার রিটার্নটা আমাকে প্রত্যেক বছর বছর সে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন দেবে। সাধারণত মানুষের জীবনকাল 100 বছর ধরা হয়, তো 100 বছর ধরে আমি রিটার্নটা পাবো, এবং যদি 100 বছর ক্রস করে যায় তখন 100 বছরে এই ম্যাচুরিটি দিয়ে দেবে। তো হোল লাইফ মানে 100 বছর পর্যন্ত এই পলিসিটা আমার চলবে, তো এটাকে বলা হয় হোল লাইফ প্ল্যান। যেমন LIC-তে জীবন উমঙ্গ আছে, এটা একটা হোল লাইফ প্ল্যান। তো তারপর হচ্ছে এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স। এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স কি, এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স প্ল্যান হচ্ছে সাধারণত আমরা এই ইন্স্যুরেন্সটা সম্পর্কে অনেকেই
জেনে জানি। তো এন্ডোমেন্ট মানে হচ্ছে, তো একটা সার্টেন পিরিয়ড অফ টাইম আমি পলিসির প্রিমিয়াম দেব, ধরে নিচ্ছি এখানে 10 বছর ধরে প্রিমিয়াম দিচ্ছি, এবং আইদার এটা 10 বছরের মাথাতেই আমাকে ম্যাচুরিটি দেবে, বা কিছু টাইম এক্সট্রা গ্যাপ নিয়ে নিতে পারে, ধরুন এটা 13 বছরের ম্যাচুরিটি দেবে 3 বছর বাদে, তাহলে এখানে ফুল ম্যাচুরিটি দেবে। তো এইটা হচ্ছে এন্ডোমেন্ট প্ল্যান, মানে একটা সার্টেন টাইম ধরে ধরে আমি প্রিমিয়ামটা দিচ্ছি, সার্টেন টাইম ধরে ধরে আমি প্রিমিয়াম দিচ্ছি, এবং সেই প্রিমিয়াম দেওয়ার শেষে হতে পারে আমাকে পুরো ম্যাচুরিটি দিয়ে দিল, যা বোনাস, অ্যাডিশনাল বোনাস, যা ফাইনাল অ্যাডিশনাল বোনাস যা জমেছে প্লাস সাম অ্যাসিওর দিয়ে আমাকে যেটা ম্যাচুরিটি ভ্যালু আছে সেটা দিতে পারে। অথবা কিছু টাইম মানে প্রিমিয়াম পেইং টার্ম শেষ হয়ে যাওয়ার পর কিছু একটা থাকবে, কিছু টাইম বাদে ওটা দিতে পারে। অথবা এটাতে অনেক সময় হয় যে আমি 10 বছর ধরে দিচ্ছি কিন্তু, বা 15 বছর ধরে দিচ্ছি, কিছু টাইম অন্তর অন্তর আমি মানি ফেরত পাচ্ছি, তো এটাকে বলা মানি ব্যাক। এটা মানি ব্যাক নয়, এটা মানি ব্যাক। তো আমি এটা মানি ব্যাকও আছে। তো এর ভেতরে ডিটেলস গুলো আমরা পরের ভিডিওতে দেখবো। তো এন্ডোমেন্ট জিনিসটা মানেটা হচ্ছে তাই, একটা সার্টেন টাইম ধরে আমি প্রিমিয়াম দেবো, এবং সেই প্রিমিয়ামটা দেওয়া শেষ হয়ে গেলে আমি একটা ম্যাচুরিটি পেয়ে যাবো। তো এটা হচ্ছে এন্ডোমেন্ট প্ল্যান, এবং এন্ডোমেন্ট প্ল্যানের যে যে ভাগগুলো আছে আমরা সেটা পরে আস্তে আস্তে জানবো। তো এই চ্যাপ্টারে আমরা বেসিক যেটা জানবো সেটা হচ্ছে মানে মেইন যেটা জানবো সেটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স সম্পর্কে, এবং এই টার্ম ইন্স্যুরেন্সের ভাগগুলো আমরা দেখবো, কি কি টার্ম ইন্স্যুরেন্স কত ভাগে বিভক্ত, তো সেগুলোকে আমরা ডিটেলস একটু দেখবো, এবং তারপরে ভিডিওগুলোতে আস্তে আস্তে হোল লাইফ প্ল্যান বা এগুলো দেখবো। তো আমরা এগোই। আচ্ছা, এখানে আমি যেটা বললাম সাম অ্যাসিওরড কি, সাম অ্যাসিওরড আমি বলে দিলাম, বা বিমাকৃত রাশি, যেটা যে রাশিটা নিয়ে আমি ইন্স্যুরেন্সটা স্টার্ট করি, 5 লাখ হোক 10 লাখ হোক, যে আমার বর্তমানে যেন আমার নমিনি মিনিমাম এই টাকাটা পায়, প্লাস এর সাথে বোনাস, মানে এটা একটা বিভাগকৃত রাশি যেটাকে আমাকে আগে থেকে ফিক্সড করে নিতে হয়, এবং সেই সাম অ্যাসিওরডের উপর বেস করে আমার প্রিমিয়ামটা আসে। যত বেশি সাম অ্যাসিওরড নেব তত বেশি প্রিমিয়াম, যত কম সাম অ্যাসিওরড তত কম প্রিমিয়াম। তো এই হিসাবে সাম অ্যাসিওরডটা আছে। তো এই সাম অ্যাসিওরডটা আমরা সবসময় ইউজ করবো। তো টার্ম ইন্স্যুরেন্স, টার্ম প্ল্যানটা আমরা সম্পর্কে ডিটেলসে জানবো, এবং টার্ম প্ল্যানটা কি এবং কিভাবে কাজ করে। তো টার্ম প্ল্যান সম্পর্কে আমি একটু ডিটেলসে বলে দিয়েছি, যেটা একটা পিওর ইন্স্যুরেন্স প্ল্যান, এবং এর কোনো ম্যাচুরিটি হয় না। তো টার্ম ইন্স্যুরেন্স ইজ ভ্যালিড অনলি ডিউরিং দ্য সার্টেন টাইম, যতদিনের জন্য আমি টার্ম ইন্স্যুরেন্স নেবো, ধরুন 10 বছর 15 বছর, সেই ততদিনের পর্যন্তই পলিসিটা, মানে এই পলিসিটা ভ্যালিড থাকবে, এবং এই টাইমে যদি কিছু হয়ে যায় বেনিফিশিয়ারি বা নমিনি সেই টাকাটা পাবে, যে সাম অ্যাসিওরডটা আমি নিয়ে থাকবো সেই সাম অ্যাসিওরডটা পাবে। তো এটা যেমন একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, যেমন কিছু কিছু উদাহরণ আমরা টার্ম ইন্স্যুরেন্স আমরা নিয়ে থাকি, যেমন হচ্ছে মানে এরোপ্লেনে চাপার সময় আমাদের ওই টিকিট কাটার সময় যে আমাদের ইন্স্যুরেন্স দেওয়া থাকে, বিটুইন ওই এরোপ্লেনে যদি মানে জার্নির সময়তে যদি কিছু হয়ে যায়, তো তাহলে এই ইন্স্যুরেন্সটা তখন মানে আমাদের নমিনিকে সেই টাকাটা দেওয়া হবে। কিন্তু প্লেনে আমার নেমে যাওয়ার পর কিন্তু এই ইন্স্যুরেন্সটা ভ্যালিড না, মানে যতদিনের জন্য আমি, যতক্ষণের জন্য, যত টাইমের জন্য আমি এটাকে নেব ততক্ষণ পর্যন্ত এটা ভ্যালিড, এবং এটা শেষ হওয়া মানে এটা সেই টাইমটা ক্রস করে যাওয়ার পরে এটা এই পলিসিটা আর থাকবে না কিছু। তো এটা কোনো সার্ভাইভাল বেনিফিট নেই, আমি প্লেন থেকে নেমে গেলাম কিছু হলো না, তার জন্য আমি কিছু টাকা পাবো না। এটা হচ্ছে মেইন বেসিক ফান্ডা। তো এটা হচ্ছে বেসিক ইন্স্যুরেন্স, এবং এর সাথে কোনো সেভিংস এর কোনো কম্পোনেন্ট নেই, পিওর ইন্স্যুরেন্স। তো নরমালি আমরা এন্ডোমেন্ট প্ল্যানে কি থাকে, একটা সেভিংস কম্পোনেন্ট থাকে, একটা সেভিংস কম্পোনেন্ট থাকে। আচ্ছা, আমার হ্যান্ডরাইটিংটা এখানে খুবই বাজে আসছে, পুরোটা লিখছি না, এটা সেভিংস কম্পোনেন্ট আর প্লাস ইন্স্যুরেন্স কম্পোনেন্ট। তো এখানে কি হয়, আমরা যা প্রিমিয়াম দিই তার কিছু টাকা সেভিংস পারপাসে আসে, আর কিছু টাকাটা ইন্স্যুরেন্স পারপাসে যায়। কিন্তু এই আমার মানে এটা এন্ডোমেন্ট প্ল্যান বা অন্যান্য প্ল্যানগুলোতে হয়, কিন্তু এই টার্ম ইন্স্যুরেন্সে কি হয়, এই সেভিংস পার্টটা একদম থাকে না, মানে আমার কিছু টাকা জমে না, যা টাকাটা দিই পুরোটাই ইন্স্যুরেন্সে, যার জন্য প্রিমিয়াম অনেক কম হয়, কারণ এই প্রিমিয়ামটা কম হয় এবং সাম অ্যাসিওরড অনেক হাই হয়। তো এটা হচ্ছে এর কারণ। তো আমার এখানে এই সেভিংস পার্টটা থাকে না, টার্ম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অনলি ইন্স্যুরেন্স আমরা এখানে পেয়ে থাকি। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে, যেটা আমি বললাম দেয়ার ইজ নো কম্পোনেন্ট সেভিংস, কোনো কম্পোনেন্ট নেই। তো নেক্সট আমরা যাচ্ছি এটা পারপাস, কারা করে এবং কেন এটা ইম্পর্টেন্ট।
তো আপনার মনে হতে পারে যেহেতু আমি রিটার্ন পাচ্ছি না তাহলে কারা করবে এটা। তো এটা অবশ্যই এটা কিন্তু মার্কেটে এখন চাহিদা আছে ভালোই। This is the main and basic idea of insurance behind the life insurance, যেটা আমি বললাম। আচ্ছা, যারা অনেকেই আছে যারা চাইছে মানে শুধু ইন্স্যুরেন্স নিতে, কোনো সেভিংস করতে চাইছে না, বা সেভিংসটা তারা অন্য পারপাসে অন্যভাবে করতে চাইছে, ইন্স্যুরেন্সের মারফতে নয়, অন্যভাবে মিউচুয়াল ফান্ড হোক বা অন্যভাবে হোক, বা যাদের হাই প্রিমিয়াম দেওয়ার ক্যাপাসিটি নেই, তারা একটা অল্প প্রিমিয়াম দিয়ে বেশি লাইফ কভারেজ নিতে চাইছে, তো তারাই সাধারণত এই পলিসিগুলো করে থাকে। তো নর্মালি কভার্স অনলি ডেথ, ঠিক আছে, পারপাস আচ্ছা এখানে একটা জিনিস থাকে, এখানে অনেক সময় আমরা মেইন ওই যে একটা রাইডার হিসেবে এর সাথে ডিসেবিলিটি প্রোটেকশনও নিতে পারি রাইডার হিসেবে টার্ম ইন্স্যুরেন্সের সাথে। মানে যদি আমি এই টার্ম চলাকালীন যদি আমি অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কারণে আমি ডিসেবল হয়ে যাই, মানে অক্ষম হয়ে যাই, কোনোভাবে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে যাই, তখন আমি তার সার্টেন অ্যামাউন্ট যেটা টার্মস অ্যান্ড কন্ডিশনে থাকবে সেই বেনিফিটটা নেব। মানে আমি রাইডার এখানে ডিসেবিলিটি রাইডারটা নিতে পারি, ডিসেবিলিটি ইনকাম রাইডার যেটা আমরা এর আগে শিখলাম, তো সেটা নিতে পারি এখানে। তো আশা করি এটা ঠিক আছে। এবার টার্ম ইন্স্যুরেন্স নিজে একটা রাইডার হিসেবে কাজ করে, মানে অন্য একটা পলিসির সাথে এই টার্ম ইন্স্যুরেন্স আমি এক্সট্রা আলাদা করে রাইডার হিসেবে নিতে পারি। যেমন একটা পলিসি যেখানে আমি নর্মাল পলিসিতে, বেস পলিসিতে যদি 5 লাখ টাকা সাম অ্যাসিওরড আমি নিয়ে থাকি, তো আমি সেখানে এক্সট্রা টার্ম রাইডার অ্যাড করে সেটাকে 5-এর জায়গায় 10 লাখ টাকা করতে পারি। সেখানে কি হয়, টার্ম রাইডার যোগ করলে কি হয়, আমি বোধহয় এর আগে একটু বলতে ভুলে গেছি। তো রাইডার যোগ করলে কি হয়, এক্সট্রা একটা বেনিফিট আমি পাই। তো তার জন্য প্রিমিয়ামে খুব একটা ডিফারেন্স হয় না, সামান্য একটু বেড়ে যায় প্রিমিয়ামটা, কিন্তু পলিসিটা একটা খুব সুন্দর এক্সট্রা আমি অ্যাড অন বেনিফিটটাই পেয়ে যাই। তো রাইডারের এটা একটা মানে সেলিং পয়েন্ট, খুব ভালো পয়েন্ট। তো যেটা আমি এক্সট্রা একটা সামান্য প্রিমিয়াম হয়তো 200-300 টাকা মানে পলিসি অনুযায়ী ভ্যারি করে, তো সামান্য একটু বেড়ে গেল, কিন্তু একটা সাম অ্যাসিওরড যেখানে আমার 5 লাখ টাকা ছিল নর্মাল পলিসিতে, যেখানে আমার নর্মাল পলিসিতে 5 লাখ টাকা ছিল, সেখানে আমি একটা রাইডার নিয়ে নিলাম, রাইডার নিয়ে আমার আরো 5 লাখ টাকা অ্যাড হয়ে গেল। তো সেখানে 5 আর 5 10 লাখ টাকা আমার পলিসি হয়ে গেল, কিন্তু প্রিমিয়াম আমি যা দিচ্ছিলাম তার থেকে সামান্য 100-200 টাকা ডিফারেন্স হবে, খুব একটা বেশি ডিফারেন্স হবে না, অল্প টাকাতে আমি এক্সট্রা অনেক বেনিফিট পাচ্ছি। তো টার্ম ইন্স্যুরেন্সটা একটা রাইডার হিসেবে ব্যবহার করা যায়। বেস পলিসিতে যা বেনিফিট থাকবে, তো তার সাথে এক্সট্রা যদি আমার ডেথ হয়, তো তাহলে আমি যা পলিসিতে যা পাবো তার সাথে রাইডারে যেটা আমি নেওয়া আছে সেটাও পাবো। তো এটা হচ্ছে টার্ম রাইডার হিসেবে ব্যবহার করা বেস পলিসির সাথে সাথে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমি নেক্সট দিকে যাচ্ছি। আচ্ছা ডিসেবিলিটি বলতে জিনিসটা কি, ডিসেবিলিটি বলতে আমি এটা এখানে সাইডে রেখেছি, তো এক মিনিট। তো ডিসেবিলিটি জিনিসটা কি আমি একটু দেখে নিচ্ছি। ডিসেবিলিটি হচ্ছে, তো এখানে একটা ছবি দিয়ে আমি দেখাতে চাইছি। এখানে দেখুন, ব্যক্তিটা দেখতে পাচ্ছে না চোখে, বা উনি কাজ করতে পারছেন না, মানে চলতে হাঁটতে পারছেন না, তো এগুলো হচ্ছে ডিসেবিলিটি। তো এখানে মানে এই টার্ম ইন্স্যুরেন্সে, তো এখানে আমার ছিল ডিসেবিলিটি, তো এটা ডিসেবিলিটি আমরা দেখলাম। এবার হচ্ছে রিনিউয়েবিলিটিটা কি, রিনিউয়েবিলিটি মানে হচ্ছে যে প্রিমিয়ামটাকে আমাকে প্রত্যেক মাসে বা বছরে আমি যদি বছরে প্রিমিয়াম দিই, প্রত্যেক বছরে আমাকে, সাধারণত বছরেই হয়, তো প্রত্যেক বছরে আমাকে এটাকে একটা রিনিউ করতে হবে, মানে নতুন রিনিউয়াল প্রিমিয়াম দিয়ে জেনারেলি চার্জ উইথ ফিক্সড অ্যানুয়াল রেট অ্যান্ড দ্য হোল, সারা বছরই সাধারণত ফিক্সড একটা অ্যানুয়াল রেট বা প্রিমিয়াম দিতে হয়, এবং এটাকে প্রত্যেক বছর রিনিউ করতে হয়। এবার কনভার্টেবিলিটি, তো অনেক সময় কি হয় যে আমি একটা বললাম যে টার্ম ইন্স্যুরেন্সে একটা নির্দিষ্ট টার্ম পর্যন্ত এর ভ্যালিড থাকে, ওই টার্মটা চলে যাওয়ার পর টার্ম ইন্স্যুরেন্সে না আছে এর ম্যাচুরিটি ভ্যালু, না আছে সার্ভাইভাল বেনিফিট, এবং টার্ম ইন্স্যুরেন্স টাইমটা ক্রস করে যাওয়ার পর এর কোনো বেনিফিট আমি পাবো না। কিন্তু অনেক সময় এটাকে কনভার্ট করে হোল লাইফে করা যায়, হোল লাইফ মানে সারা জীবন ধরে পাবো, এটা করা যায়, এবং তার জন্য প্রিমিয়ামটা আমার বেড়ে যাবে, মানে যা আমার প্রিমিয়াম ছিল, তো প্রিমিয়াম বেড়ে যাবে, কিন্তু এক্সট্রা তার জন্য আমাকে কিছু মেডিকেল টেস্ট বা এসব কিছু করতে হবে না, পলিসিটা চলতে এটাকে জাস্ট কনভার্ট করে দেওয়া যেতে পারে। তো সেখানে কিন্তু আমার
উইদাউট প্রোভাইডিং ফ্রেশ এভিডেন্স অফ ইন্স্যুরেবিলিটি, মানে আমাকে এক্সট্রা কোনো ইন্স্যুরেন্স পেতে গেলে যেটা আমার মেডিকেল টেস্ট বা অন্যান্য কিছু করতে হয় সেটা আমার কিন্তু এখানে লাগবে না, শুধুমাত্র প্রিমিয়ামটা এখানে বেড়ে যাবে। তো এখানে আমি একটা দেখে নিই ইউএসপি বা ইউনিক সেলিং প্রপোজিশনটা, মানে মেইন গুরুত্বপূর্ণ জিনিস কি যেটা আমি ইন্স্যুরেন্সের এই টার্ম ইন্স্যুরেন্স আমি দেখতে পাবো, সেটা হচ্ছে যে যেটা আমি আগেই বলেছি, এটা প্রাইস কিন্তু অনেক লো এবং অনেক লার্জ অ্যামাউন্ট অফ মানি লাইফ ইন্স্যুরেন্সে এটাতে সাম অ্যাসিওর হিসেবে নেওয়া যায়। তো যারা বেশি ইন্স্যুরেন্সের প্রতি বেশি টাকা খরচা করতে যারা পারে না, তো তাদের পক্ষে এটা একটা খুব ভালো লুক্রেটিভ জিনিস। এবং এখানে আছে গুড প্ল্যান ফর মেন ইনকাম আর্নার হু উইশেস টু প্রোটেক্ট his or her loved ones from financial insecurity in case of premature death। তো এটা আমি যেটা বললাম যে কোনো ব্যক্তি যে যে ব্রেড আর্নার আছে ফ্যামিলিতে, ব্রেড আর্নার, তো উনি এটা নিতে পারেন অল্প পয়সাতে, এবং যে ওনার যদি কোনো কিছু হয়ে যায় তো উনি ফ্যামিলি একটা বড় অঙ্কের একটা সাপোর্ট পাবেন। তো এটা হলো এই জায়গাটা। তো নেক্সট হচ্ছে ভেরিয়েন্স অফ টার্ম ইন্স্যুরেন্স। টার্ম ইন্স্যুরেন্স কত রকম ভাবে ভাগ করা যায়? টার্ম ইন্স্যুরেন্সকে আমরা তো এতগুলো ভাবে ভাগ করতে পারি, যেগুলো হচ্ছে তিন রকম ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিক্রিজিং টার্ম ইন্স্যুরেন্স, ইনক্রিজিং টার্ম ইন্স্যুরেন্স উইথ রিটার্ন অফ প্রিমিয়ামস। তো এইটা আমরা টার্ম ইন্স্যুরেন্সের এতগুলো ভাবে ভাগ করতে পারি। দেখে নিই প্রত্যেকটা ভাগ কি কি আছে। ডিক্রিজিং টার্ম ইন্স্যুরেন্স, নামটা শুনে মনে হচ্ছে এটা আস্তে আস্তে কোনো কিছু একটা মানে বিক্রি হচ্ছে, কমছে, মানে ক্রমহ্রাসমান কিছু একটা। তো এটা আমি বোঝানোর জন্য একটা ছবি নিয়েছি, তো সেটা দেখে আশা করি আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এই সাধারণত এই টার্ম ইন্স্যুরেন্সটা সাধারণত ডিক্রিজিং অ্যামাউন্ট অফ টার্ম কভারেজ, মানে লাইফ কভারেজটা আমরা যেটা সাম অ্যাসিওরড নিই, লাইফ কভারেজটা সাধারণত পলিসি চলাকালীন ফিক্স থাকে যতদিনটা পলিসি চলে। কিন্তু এই যে ডিক্রিজিং টার্ম ইন্স্যুরেন্সে কি হয়, যত আমার সময় যেতে থাকে তত সাম অ্যাসিওরডটা আস্তে আস্তে বা লাইফ কভারেজটা আস্তে আস্তে কমতে থাকে। এবং কেন কমতে থাকে সেটা বলছি, এটা স্পেশাল কেসের জন্য এটা কমতে থাকে। এবং আলটিমেটলি যখন একটা টাইম পর এই সাম অ্যাসিওরডটা একদম কমে গিয়ে বা লাইফ কভারটা কমে গিয়ে একদম জিরোতে শেষ হয়ে যায় এবং টার্ম ইন্স্যুরেন্সটা খতম হয়ে যায়, শেষ হয়ে যায়। তো এটা সাধারণত কখন করা হয়? সাধারণত যে কোনো মর্টগেজ লোনের ক্ষেত্রে সাধারণত এটা ইনবিল্ট করতে হয়, মানে মর্টগেজ লোন নিতে গেলে সাধারণত এটা করতে হয়। এবং কেন করতে আমি এটা বলে দিচ্ছি। ক্রেডিট লাইফ ইন্স্যুরেন্স বা অন্য কোনো লোন নিতে গেলে, পার্সোনাল লোন হতে পারে, সেটা হচ্ছে কোনো বাইক লোন হতে পারে, তো নিতে গেলে একটা আমাদের ইন্স্যুরেন্স করতে হয়। এটা আমরা অনেকেই জানি হয়তো। কেন ইন্স্যুরেন্সটা করতে হয় আমি একটা উদাহরণ এখানে নিয়েছি। এখানে একটা ব্যক্তি 20 লাখ টাকা একটা হোম লোন নিয়েছে এবং সে প্রত্যেক মাসে একটা ইএমআই দিচ্ছে। তো ইএমআই দেওয়ার ফলে কি হচ্ছে, তার আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টটা প্রত্যেক বছর ধীরে ধীরে কমছে। তো দেখা গেল প্রথম বছর তার আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টটা 20 লাখ ছিল, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে কমছে, তারপর আরো কমছে, কারণ সে লোনটা শোধ করছে মানে তো তার বাকি টাকা লোনের পরিমাণটা আস্তে আস্তে কমছে এবং এভাবে কমছে। তো তাহলে আমি যদি এমন একটা ইন্স্যুরেন্স নিই যেটা লাইফ, মানে ইন্স্যুরেন্সটা কেন নিই, যদি আমার এই সময় লোনটা চলাকালীন যদি যে লোন নিয়েছে সে মারা যায়, তখন সে লোনের বোঝাটা কে নেবে? তার নমিনিকে নিতে হবে। তো সেটা একদমই নমিনি সে হয়তো সেই জায়গায় পারছে না, করতে পারছে না, কোনো কাজ করে না, তো তাহলে তার পক্ষে কি করে সম্ভব? তো সেই জন্যই লোন ইন্স্যুরেন্সটা নেওয়া হয়, যে যদি পলিসি চলাকালীন কাস্টমারের কিছু হয়ে যায়, ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এই 2030 সালে, এটা 2020 সালে নিয়েছে এবং 2024 সালে এটা শোধ হবে। ধরা যাক 2030 সালে কাস্টমারের কিছু হলো, কাস্টমার মারা গেল, তো তাহলে এই সময় তার প্রায় 15 লাখের কাছাকাছি, 15 লাখের থেকে একটু বেশি লোন এখনো বাকি আছে। 20 লাখ টাকা নিয়েছিলেন, 15 লাখ টাকা একটু বেশি বাকি আছে। তো তখন কি হবে? তখন অ্যাকচুয়ালি এই ইন্স্যুরেন্সটা মানে সাধারণত যে লোন দেয় তার সাথে টাই আপ থাকে। তো এই ইন্স্যুরেন্সটা কি হবে, তখন যে লোন দিয়েছে সে কি করবে, ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে, যেহেতু ইন্স্যুরেন্স করা আছে, সে ওই আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টটা সে ওখান থেকে সেটেল করে নেবে। তো এখানে যে নমিনি আছে তার উপর কোনো বোঝা সৃষ্টি হলো না, যেহেতু এটা ইএমআই। তো ধীরে ধীরে যেহেতু মানে মানে আমার আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টটা কমছে, তাহলে আমি এমন একটা সাম অ্যাসিওরড নেব যেটা সময়ের সাথে সাথে লোনের অ্যাকর্ডিংলি যাতে লাইফ কভারটা কমতে থাকে।
তাহলে আমার পুরো পলিসি চলাকালীন আমার 20 লাখ টাকা নেওয়ার দরকার নেই, যে পুরো পলিসি চলাকালীন আমার 20 লাখ টাকা লাইফ কভারেজ থাকবে সেটা আমার নেওয়ার দরকার নেই, কারণ প্রিমিয়ামটা তখন আমার বেশি হয়ে যাবে। আমি চাইবো কম প্রিমিয়ামে কাস্টমারের যাতে লোনটাও হলো এবং সে একটা ইন্স্যুরেন্স কভারেজও পেলো। তো সেই জন্য আমার এইরকম লোনের ক্ষেত্রে এইরকম ইন্স্যুরেন্সটা অনেক মানে ভালো কনভিনিয়েন্ট। তার জন্য সাধারণত এই রকম ইন্স্যুরেন্স ক্ষেত্রে এই আমরা মর্টগেজ লোনের ক্ষেত্রে আমরা সাধারণত এই ইন্স্যুরেন্স গুলো করে থাকি। তো আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে কেন এটা আস্তে আস্তে ধীরে ধীরে কমছে। যেহেতু লোন শোধ হচ্ছে, অ্যামাউন্টটা কমছে, তাই এর লাইফ কভারেজটাও কমছে ঠিক সমানুপাতে। তো এইগুলো সাধারণত সেইভাবেই অ্যাডজাস্ট করা। আমি একটা উদাহরণ এখানে দিয়েছি। আচ্ছা, পরের স্লাইডে আছে আশা করছি। হ্যাঁ, এই দেখুন এখানে যে লোনটা আমি আগে দেখিয়েছিলাম, তো সেই লোনে প্রথম বছর কমছে আস্তে আস্তে 19 লাখ, তারপরে 19 লাখ সামথিং, তারপর 18 লাখ, তারপর আবার 18, তারপর 17 লাখে আসছে, তারপর 16 লাখে আসছে, তারপর 15 লাখে আসছে। ঠিক সেম একই ভাবে লাইফ কভারেজটাও ঠিক প্রথম বছর 19 লাখ সামথিং, তারপরের বছর 19 লাখ 39,000, 18 লাখ 40,000, তারপর এইভাবে ঠিক একই ভাবে অ্যাকর্ডিংলি লাইফ কভারেজটাও কমবে। তো এখানে কি হয়, লাইফ কভারেজ বা সাম অ্যাসিওর ধীরে ধীরে কমতে থাকে। তো কিন্তু এখানে একটা জিনিস থাকে, প্রিমিয়ামটা কিন্তু কমে না। যেহেতু প্রিমিয়ামটা এখানে অলরেডি আমি ইন্স্যুরেন্সটা নিয়ে রেখেছি, অলরেডি আমি এটা ডিক্রিজিং লোন নেওয়ার সময় নিয়েছি, যেহেতু প্রিমিয়ামটা কম নর্মাল যে পলিসির ক্ষেত্রে পলিসির থেকে এর প্রিমিয়ামটা অনেক কম হয়, যেহেতু এটা ডিক্রিজিং আছে। পুরোটা 20 লাখ টাকাটা পুরো আমাকে যে আমাকে 2020 থেকে 2040 মানে 20 বছর আমাকে টানতে হচ্ছে না, সময়ের সাথে সাথে কমছে যেহেতু, তোর প্রিমিয়ামটা কিন্তু কম হয় নর্মাল ইন্স্যুরেন্সের থেকে। কিন্তু এখানে প্রিমিয়ামটা কিন্তু ফিক্স থাকে। আমি পলিসি নেওয়ার আগে থেকেই বা লোন নেওয়ার আগে থেকে আমি প্রিমিয়াম একটা সেট করে নিই যে এই প্রিমিয়ামটা। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমার প্রিমিয়াম কিন্তু ফিক্সড থাকে। তো মর্টগেজ রিডিমশন লোনটা আমি তাহলে বুঝতে পারলাম মর্টগেজ রিডিমশন ইন্স্যুরেন্সটা কি। মর্টগেজ রিডিমশন তো এটা হচ্ছে একটা মর্টগেজ লোনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আর সেম জিনিস যদি অন্যান্য মর্টগেজ ছাড়া অন্য লোন, মর্টগেজ বলতে হোম লোন বা এই টাইপের লোনগুলো, তো এখানে অন্য লোন যেমন হচ্ছে আমি মর্টগেজ লোন ছাড়া যদি আমি পার্সোনাল লোন নিই, তার ক্ষেত্রে সেখানে আমাকে একটা আলাদা করে মানে ইন্স্যুরেন্স নিতে হয়। তো সেটাকে আমরা বলবো ক্রেডিট লাইফ ইন্স্যুরেন্স। তো মর্টগেজের ক্ষেত্রে মর্টগেজ রিডিমশন, আর মর্টগেজ লোন ছাড়া বাকি লোনের ক্ষেত্রে আমি যে ইন্স্যুরেন্স গুলো নেবো সেটা হচ্ছে ক্রেডিট লাইফ ইন্স্যুরেন্স। তো এটা ঠিক আছে। এবার আমি বলে দিই ইট মে বি আচ্ছা, এখানে অ্যাভেলেবল ইন আদার, এখানে একটা উদাহরণ দেওয়া আছে অটোমোবাইল এন্ড পার্সোনাল লোনস। আচ্ছা, renewal premium are generally level through the term। তো renewal premium যেটা বলছি, বছর বছর আমাদের যে প্রিমিয়ামটা দিতে হবে সেটা কিন্তু ফিক্সড থাকবে। রিনিউয়াল প্রিমিয়াম মানে আপনারা বুঝতে পেরেছেন, প্রথম বছর যেটা প্রিমিয়াম দেওয়া সেটা হচ্ছে ফার্স্ট প্রিমিয়াম, তারপরে প্রত্যেক বছর এটাকে আমাকে রিনিউ করতে হবে। কারণ রিনিউয়াবিলিটি আমি তো বললাম যেটা আছে, প্রত্যেক বছর আমাকে রিনিউয়াল দিতে হবে। এটা কিন্তু সিঙ্গেল প্রিমিয়াম নয়, এটাকে রিনিউয়াল প্রত্যেক বছর করে রিনিউ করতে হবে। তো যেহেতু যেটা রিনিউয়াল প্রিমিয়াম এবং যেহেতু এটা ডিক্রিজিং হচ্ছে, তার মানে নয় যে প্রিমিয়ামটা আমাকে কমবে। তো প্রিমিয়ামটা কিন্তু পলিসি নেওয়ার আগে থেকে ফিক্স থাকবে, প্রিমিয়ামটা এখানে কমে না। তো এটা গেল আমার এই জিনিস। তো আমি চারটা দেখিয়ে দিয়েছি। এরপর আমি যাবো ইনক্রিজিং টার্ম ইন্স্যুরেন্স। পুরোপুরি আমার উল্টো জিনিস, যেমন ডিক্রিজিং ছিল এখানে পুরোপুরি তার অপোজিট হয়ে গেছে ইনক্রিজিং টার্ম ইন্স্যুরেন্স। তো নামটা দেখে মনে হচ্ছে যে ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান ছিল আগেরটা, এটা ক্রমবর্ধমান, ধীরে ধীরে টার্ম ইন্স্যুরেন্সটা বাড়ছে। কেন এটা বাড়ছে? তো এটা অ্যাকচুয়ালি আসলে আমাদের সময়ের সাথে সাথে আমরা কি জানি যে মুদ্রাস্ফীতি হয়, ইনফ্লেশন আছে আমাদের মানে ইকোনমিতে বা আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারে। তো কি হয়, যেটা আজকের দাম 10 টাকা ছিল সেটা আজ থেকে 5 বছর বাদে সেটা কি হবে, 15 টাকা হয়ে যাবে, 20 টাকা হয়ে যাবে। তো সেম জিনিস, মানুষের যত জীবনযাত্রার লিভিং কষ্ট বাড়ছে, তো আজকে যদি আমি 5 লাখ টাকা লাইফ কভারেজ নিই, সেটা 10 বছর বাদে সেই 5 লাখ টাকা নিলে আমাকে হবে না, সেটা নিশ্চয়ই বাড়াতে হবে আমাকে। নাহলে তো আমি যদি সেই সময় মারা যাই, তখন 5 লাখ টাকায় কিছুই হবে না। তো এটা হচ্ছে আমাদের লিভিং যে কস্ট সেটা বাড়ছে ধীরে ধীরে, বাড়ছে। তার জন্য কি হয়, এই রকম নেওয়া হয়। It suggests the plan provides the death benefits which increases along with the terms of the policy। যত পলিসিটা বাড়তে সময় যেতে থাকবে তত এর টার্মটা বাড়তে থাকবে। The sum may increase by a specific amount, একটা সার্টেন অ্যামাউন্ট এটা বাড়বে, পার্সেন্টেজ as started intervals, একটা সার্টেন সময় অন্তর অন্তর এটা একটা বাড়তে থাকবে। তো এটা কি, যেটা আমি বললাম যে রাইজ ইন কস্ট অফ লিভিং ইন্ডেক্স, মানে আমার
যে জীবনযাত্রার যে মান আস্তে আস্তে বাড়ছে, সময় খরচা বাড়ছে, তো তার জন্য আমাকে যে সাম অ্যাসিওরটা আমি আজকে নিচ্ছি সেটা যেন সময়ের সাথে সাথে বাড়ে, না হলে তাহলে আমি সেই তাল মেলাতে পারবো না, যার জন্য এটাকে আমাকে ধীরে ধীরে বাড়াতে হয়। কিন্তু এখানে একটা জিনিস কি, আগেটাতে কি ছিল, প্রিমিয়ামটা কিন্তু সেম থাকে, কিন্তু এখানে কিন্তু প্রিমিয়ামটা বাড়বে সময়ের সাথে সাথে। যত আমার সাম অ্যাসিওর বাড়বে, লাইফ কভারেজ বাড়বে, তত এখানে প্রিমিয়ামটা তত বাড়বে। তো এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসে, তো এইটা কিন্তু একটা ডিফারেন্সটা বুঝতে হবে যে ডিক্রিজিং প্রিমিয়ামটা কিন্তু ফিক্স থাকে, কিন্তু ইনক্রিজিং টার্ম ইন্স্যুরেন্সে যত আমার লাইফ কভারেজ বাড়তে থাকে সময়ের সাথে সাথে, তত আমার প্রিমিয়ামও বাড়বে। ঠিক আছে, এবার আমি যেটা লাস্ট যেটা টপিক দিয়ে বলছি, যেটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স উইথ রিটার্ন অফ প্রিমিয়ামস। তো এটা কি হয়, এটা খুব অড এবং খুব কম কেসেই পাওয়া যায়। তো কিন্তু কি আছে, এটা কেন করা হয়, যে অনেক কাস্টমার আছে যে আমি যা প্রিমিয়াম দিলাম আমি কিছুই পাবো না, তো সেক্ষেত্রে কি হয়, যা প্রিমিয়াম দিয়েছি সেটা আমাকে পলিসি শেষে আমাকে ফেরত দিয়ে দেয়। তাহলে আপনারা বলবেন তাহলে এইটাই তো ভালো, তো সবাই তো তাই করবে, কিন্তু এতে অ্যাকচুয়ালি আশ্চর্য ব্যাপার, মানে আশ্চর্য নয়, এটা অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স কোম্পানি কি করে সেটা মানে ওরা ক্যালকুলেট করেই প্রিমিয়ামটা নর্মাল টার্ম ইন্স্যুরেন্সের থেকে বেশি হয়। তো এটা জাস্ট কাস্টমারের এই যে ভুল চিন্তা ভাবনাটার জন্য এরকম পলিসি ইন্ট্রোডিউশন হয়েছে। অ্যাকচুয়ালি ইন্ডিয়াতেই হয় বেশিরভাগ, এই যে কোয়াইট পপুলার ইন ইন্ডিয়া, যেহেতু ইন্ডিয়ান কাস্টমাররা চায় না যে পুরো টাকাটা আমি আমি কিছুই পাবো না, চায় যে কিছু একটা পাই, তো যার জন্য এখানে কি হয়, নর্মাল টার্ম ইন্স্যুরেন্স থেকে প্রিমিয়াম বেশি হয়ে যায়। তো এবং যেহেতু বেশি দিতে হচ্ছে, তো তাই শেষে একটা টাইম পর আমাকে যা প্রিমিয়াম দিয়েছি সেটা আমার ফেরত দিয়ে দেওয়া হয়। তো এই জন্য এটাকে বলা হয় রিটার্ন অফ প্রিমিয়াম। তো এখানে সার্ভাইভাল বেনিফিট আছে, অ্যাকচুয়ালি সার্ভাইভাল বেনিফিট বলতে এই যে রিটার্নটা আমাকে দিয়ে দিচ্ছে, এবং অবশ্যই হায়ার দ্যান অ্যাপ্লিকেবল ইকুইভ্যালেন্ট টার্ম ইন্স্যুরেন্স। তো এটা আমি যেটা বললাম, প্রিমিয়ামটা অবশ্যই হায়ার দ্যান হবে নর্মাল যেটাতে উইদাউট রিটার্ন, যেটাতে সাধারণত রিটার্ন হয় না, তার থেকে এর প্রিমিয়ামটা অবশ্যই বেশি হবে। এবং কেন বেশি হবে আপনারা নিজেই বুঝতে পারছেন, যেহেতু টাকাটা প্রিমিয়ামটা আমার ফেরত দিচ্ছে। তো আশা এখানে আমি ভিডিওটা শেষ করছি। তো এখানে আমার ভিডিওটা শেষ, এই চ্যাপ্টারটা পার্ট 1টা। তো এটা আমি টু বি কন্টিনিউড, পরে আসবে ভিডিও পার্ট 2 আসবে, তো সেটা আপনারা দেখবেন। তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। তো এখানে আমি ভিডিওটা শেষ করার আগে এটা একটা বিখ্যাত ব্যক্তির কোট দিয়ে শেষ করতে চাইছি। উনিও একজন ফর্মার প্রেসিডেন্ট ছিলেন ভারতের, তো উনি হলেন এপিজে আব্দুল কালাম। অল অফ আস ডু নট হ্যাভ ইকুয়াল ট্যালেন্ট। আমাদের কারো কাছেই কিন্তু ইকুয়াল ট্যালেন্ট নেই, বাট অল অফ আস হ্যাভ ইকুয়াল অপরচুনিটি টু ডেভেলপ আওয়ার ট্যালেন্ট। তো আমাদের কাছে প্রত্যেকেরই হয়তো ইকুয়াল ট্যালেন্ট নেই, কারো বেশি কারো কম, কিন্তু এখনকার যে ইন্ডিয়ান সিচুয়েশন, যা আমাদের সোশিও ইকোনমিক সিচুয়েশন, পলিটিক্যাল সিচুয়েশন, তো সেখানে আমরা প্রত্যেকেই সমান সুযোগ পাই। তো সেই সুযোগটা আমরা কাজে লাগানো উচিত, সেটা যাতে আমরা ট্যালেন্টটা ডেভেলপ করতে পারি। তো খুব সুন্দর একটা কথা, তো আশা করি এটা আমাদের কাজে লাগবে। তো ভিডিওটা শেষ করলাম এখানে। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর যদি আপনি ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসেবে আপনার কেরিয়ার সূচনা করতে চান, তাহলে এলআইসিতে জয়েন করুন এবং এই সংক্রান্ত ডিটেলস জানতে আমার সাথে যোগাযোগ করুন। আমার মোবাইল নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া রইল। থ্যাংক ইউ, ধন্যবাদ।